This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন থেকে দিনে দুবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। সন্ধ্যে ৬:৫৭ অনির্বাণের চক্রব্যূহ তো আছে, থাকছেই, আর দুপুর ২টোয় প্রত্যেক দিন আপনাদের সঙ্গে আমার দেখা হবে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে। ভাবছেন এটা কি? কিসের ফুল, কিসের ফাইনাল? সোজা কথায় কোন খবর পাকছে, বড় হচ্ছে, কোন খবরে আপনাকে চোখ রাখতেই হবে, কোন খবরের চোখ না রাখলে আপনি একটা কিছু মিস করে যাচ্ছেন, ভারতটা চড়ছে কোন দিকে, কার সঙ্গে, আর কারই বা মিটার ডাউন, এই সব কিছু দুপুর ২টোয় ফুল অ্যান্ড ফাইনাল জানিয়ে দেবো আপনাকে আমি। আর সেই ভরসাতে আপনি চোখ বন্ধ করে প্রাইম টাইমে আবার ফিরে আসবেন TV9 বাংলায় ওই খবরগুলোরও বিস্তারিত বিশ্লেষণ, ব্যাখ্যা এবং আরও ডিটেল কভারেজ দেখবার জন্য আর নিজেকে আপডেট করবার জন্য। তাই আজ দুপুর ২টো থেকে ফুল অ্যান্ড ফাইনাল, যে ফুল অ্যান্ড ফাইনালে আজ শুরুতেই চোখ রাখবো খাস কলকাতায় ফের পিটিয়ে খুনের অভিযোগ নিয়ে। স্কুটার ফেলে দেওয়া নিয়ে বচসা শুরু হয়। সেই বচসার জেরে অ্যাপ ক্যাব চালককে সির্ফ পিটিয়ে খুন করে দেওয়া হলো এমনই অভিযোগ। বুধবার রাতে ক্যাব নিয়ে ফিরছিলেন জয়ন্ত সেন। ক্যাব চালকের বিরুদ্ধে স্কুটার ফেলে দেওয়ার অভিযোগ করেন স্থানীয়রা। বেশ, ক্যাব চালকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠতে পারে, কিন্তু তার জন্য কি একজন ক্যাব চালককে সির্ফ পিটিয়ে খুন করে দেওয়া যায়? বচসাও হতে পারে। স্কুটার ফেলে দেওয়া নিয়ে বচসা শুরু, বুঝলাম, ধরে নিচ্ছি অ্যাপ ক্যাব সেই বচসার মধ্যে হয়তো এমন কিছু বলেছিলেন যা স্থানীয়দের পছন্দ হয়নি বা মনোমত হয়নি, কিন্তু তার জেরে মারতে মারতে এক ক্যাব চালককে মধ্যরাতের শহরে বেধড়ক মারধর করতে করতে স্রেফ পিটিয়ে খুন করে দেওয়া হলো। ক্ষতিপূরণ দিতে এখনো পর্যন্ত রাজি হওয়ায় মারধর, এবং শেষ রাজি না হওয়ার জন্য মারধর, এবং যাতে চিৎকার করতে না পারেন তার জন্য জয়ন্তের মুখে কাপড় বেঁধে দেওয়া হয় বলে অভিযোগ। অর্থাৎ শুধুমাত্র পিটিয়ে মারা নয়, একবারে ঠান্ডা মাথায় পিটিয়ে মারা। তার কারণ যারা পিটিয়ে মারছিলেন তারা বুঝতে পারছিলেন যে চিৎকার করবেন জয়ন্ত স্বাভাবিকভাবে। সাধারণ হাত চালাচালি নয়, বচসার জেরে সাধারণ মারামারি নয়, একেবারে দল বেঁধে পিটিয়ে মারা, ফলে চিৎকার হবেই। সে চিৎকার আটকাতে মধ্যরাতের শহরে সে চিৎকার আরো তীক্ষ্ণ হতে পারে, মানুষের ঘুম ভেঙে যেতে পারে, আরো মানুষ জড়ো হয়ে যেতে পারেন, একেবারে পাকা অপরাধীদের মতো, ক্রিমিনালের মতো মুখে চাপা দিয়ে, কাপড় চাপা দিয়ে পেটানো হয়েছে। গতকাল রাতে হাসপাতালে মৃত্যু হয়েছে জয়ন্তর। মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষতে কষতে শেষমেশ তিনি হার মেনে নিয়েছেন। কিন্তু যে 5 জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ, তাদের একজনকেও এখনো পর্যন্ত এ রাজ্যের রাজধানী থেকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। যে ছবিটা আপনারা দেখছেন, যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে TV9 যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই মুহূর্তের ছবি যা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। শহরের অনেক রাস্তাতে সিসি ক্যামেরা অনেক সময় অচল থাকে বা ঠিকমতো কাজ করে না, কিন্তু আমরা সৌভাগ্যবান অন্তত এই জায়গা থেকে যে এই সিসি ক্যামেরাগুলো কাজ করছিল এবং তাতে এই ছবিটা ধরা পড়েছে। আর সেই ছবিতেই উঠে এসেছে কি ভয়ঙ্কর কায়দায়, আমি পাশবিক বা জান্তব বলবো না, তার কারণ আমার জানা নেই কোনো পশুর পাল, এমনকি নেকড়েরাও যারা তাদের শিকারের জন্য ভয়ঙ্কর হিংস্র বলে কুখ্যাত, তারাও এভাবে অন্য কোনো পশুকে শিকার করে, যেখানে মানুষকে মুখে চাপা দিয়ে স্রেফ পার্কিং নিয়ে একটা ঝামেলা, একটা স্কুটার পড়ে যাওয়া, এক ক্যাব চালককে এই মধ্যরাতের শহরে মুখে চাপা দিয়ে পেটাতে স্রেফ খুন করে ফেলা হলো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক। আমি সৌভিকের সঙ্গে কথা বলবো। সৌভিক, তোমার কাছ থেকে জানতে চাইবো, এখনো পর্যন্ত অভিযুক্তরা অধরা। আমি সিপিকে শুনলাম বক্তব্য রাখছেন, বক্তব্য পেশ করছেন, কিন্তু আমার এক কথায় খুব অসার মনে হলো, এই খাস কলকাতা শহরের বুকে মধ্যরাতের শহরে ঘটে যায় এত বড় একটা ঘটনায় 5 জন অভিযুক্তকে চিহ্নিত করে সিসি ক্যামেরা ফুটেজ মেলার পরও পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি কেন, কিছু জানা যাচ্ছে? দেখো, এই ঘটনার পরে কিন্তু ইতিমধ্যেই 5 জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা করেছে পুলিশ, এবং পুলিশ কিন্তু খোঁজ চালাচ্ছে। যদিও স্থানীয় মানুষজন কিন্তু এখানেই প্রশ্ন তুলছে, যেভাবে নৃশংসভাবে এই অ্যাপ ক্যাব চালক জয়ন্ত সেনকে মারা হলো, এখনও পর্যন্ত কেন অভিযুক্তরা অধরা। এবং আমি আমার ক্যামেরা পার্সন তুষারকে দেখাতে বলবো যে জায়গায় মূলত ঘটনাটা ঘটে, এই যে জায়গাটা দেখানো হচ্ছে এখানেই কিন্তু, তো সিসি ক্যামেরা যে জায়গাটা দেখাচ্ছে সেটা কিন্তু এই জায়গাটাই, এখানেই ফেলে মারধর করা হয়।
মঙ্গলবার মধ্যরাতে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই অ্যাপ ক্যাব চালক জয়ন্ত সেন সে প্রত্যেক দিনের মতো এখানে তার গাড়ি পার্কিং করতে আসে এবং পার্কিং করার পরে তার যে বাড়ি, অর্থাৎ এখন যে জায়গাটা দেখানো হচ্ছে প্রায় 20 থেকে 30 মিটার দূরে তার বাড়ি, সে বাড়িতে চলে যায় এবং পার্কিং করবার সময় একটি স্কুটিতে ধাক্কা লাগে তার গাড়ি এবং সেই স্কুটিটা পড়ে যায়। তারপরেই যেটা বক্তব্য, যারা অভিযুক্ত তারা এখানে চলে আসে, এসে জয়ন্ত সেনের যে গাড়ি সেই গাড়ির নাম্বার দেখে তার অ্যাড্রেস বার করে এবং একেবারে আমার পিছন দিকে যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে যায়, জয়ন্তকে ডাকে। জয়ন্ত যখন এখানে আসে সে পরিষ্কার বলে যদি স্কুটি পড়ে গিয়ে কোনো জায়গায় ভেঙে থাকে তাহলে তার খরচা আমি দিতে রাজি রয়েছি, কিন্তু তারা কোনো কথাই শোনে না। জয়ন্তকে এলোপাতাড়িভাবে মারা হয় ঠিক এই জায়গাটায়, মুখের মধ্যে কাপড় জড়িয়ে দেওয়া হয় এবং তার বাড়ির লোক অর্থাৎ তার বাবা, মা, তার ভাই, তার স্ত্রীও এমনকি ঘটনাস্থলে আসে, বাঁচাবার চেষ্টা করে, তাদেরকেও মারধর করা হয়। জয়ন্তকে যখন বেধড়ক মারধর করার পরে জয়ন্ত যখন অচৈতন্য হয়ে যায় তখন কিন্তু অভিযুক্তরা এখান থেকে পালিয়ে যায়। আমি এখানে সৌভিক তোমাকে একটা জিজ্ঞাসা করবো, এই যে অভিযুক্তরা, এই 5 জন অভিযুক্ত, এরা কি এলাকাতে খুব প্রভাবশালী, এরা কি এলাকাতে খুব কুখ্যাত, এদেরকে কি সাধারণভাবে মানুষজন এড়িয়ে চলেন, পরিহার করে চলেন? না হলে একটা গোটা পরিবার ছুটে আসছে, সেই পরিবারের একজন মানুষের সম্ভবত একমাত্র রোজগারে মানুষটার প্রাণ ভিক্ষে করবার জন্য কার্যত এদের হাত থেকে, এবং এরা তারপরেও তাকে পিটিয়ে যাচ্ছে এবং তারপরেও বুধবার রাতের ঘটনা, আজ শনিবার দুপুরে তোমার সঙ্গে আবার কথা হচ্ছে, এরা প্রত্যেকে অধরা কেন? সৌভিক, রহস্যটা কি? দেখো, মূলত যে কজন এই ঘটনাটা ঘটিয়েছে তারা কিন্তু কেউ স্থানীয় নয়। তাদের মধ্যে একজন ব্যক্তি যার নাম উঠে আসছে, যেটা স্থানীয় মানুষজন চিহ্নিত করেছে। এই ব্যক্তির বাড়ি হচ্ছে টালিগঞ্জে এবং ঠিক আমার পিছন দিকে এই যে রাস্তাটা রয়েছে একেবারে শেষের দিকে একটি বাড়ি কয়েকদিন আগে সে কিনেছিল এবং সেই ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে। স্থানীয় মানুষজনের বক্তব্য, যেহেতু একেবারে মধ্যরাতে এই ঘটনা ঘটে তারা কিন্তু কোনো রকমভাবে টের পায়নি বিষয়টা। পরবর্তীকালে যখন টের পায়, গতকালকে যখন মারার ঘটনা ঘটে, মৃত্যুর ঘটনা ঘটে, তারপরেই কিন্তু এই যে অভিযুক্ত যার নাম উঠে আসছে তার গাড়ি কিন্তু ভাঙচুর করে এখানকার লোকজন। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তেজনা ছড়িয়েছে। পরিবারে একমাত্র অর্থ উপার্জন করার ব্যক্তি ছিল এই জয়ন্ত সেন, তার উপর ভরসা করে পুরো পরিবার চলে। তার 1.5 বছরের একটা সন্তান রয়েছে, 4 বছর আগে বিয়ে হয়েছে, বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে এবং এই ঘটনার পরে কিন্তু পরিবারে শোকের ছায়া, এবং শুধু পরিবার নয়, পাড়া এবং পরিবারের লোকজন সবাই কিন্তু যায় যে বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। বেশ, অনেক ধন্যবাদ সৌভিক, একেবারে সর্বশেষ আমাদের আপডেট আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। কিন্তু যে আপডেটটার জন্য আমরা সবাই তাকিয়ে আছি, এই 5টা ভয়ঙ্কর নরপিশাচ, মানুষের বেশে পিশাচ, এদের গ্রেফতারির খবর আমরা এখনো পর্যন্ত আপনাদের দিতে পারছি না। দিতে পারলে খুব খুশি হতাম। সেই আপডেটটা যে মুহূর্তে পাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু কি ভয়ঙ্কর প্রবণতা থেকে ঘটনাগুলো বারবার ঘটছে, শুধুমাত্র ক্রিমিনালরা করছে, ক্লাবে ঢুকিয়ে মারা হচ্ছে এমনটা তো নয়। আত্মীয় যিনি মারা গিয়েছেন তার আত্মীয় কি বলেছেন ঘটনা প্রসঙ্গে, ক্যাব চালক জয়ন্তবাবুর আত্মীয়, একবার শুনে নিন। এ মা আছে, বাবা আছে, একটা ভাই আছে, আর মেয়ে আর বউ, ভাই বউ আছে। কি চাইবো আর কি চাইবো, মানুষটা তো চলে গেছে, আমার মেয়ে আমার নাতিটা কিভাবে বাঁচতে পারে সেইটাই চাই আমরা। এই তো বয়স, সামনে তো আরো কত দিন পরে রয়েছে, এই 4 বছর বিয়ে হয়েছে। শুনতে পেলাম আমরা শাশুড়ি, তিনি কান্নায় ভেঙে পড়ছেন এবং বলছেন যে আর কি চাইতে পারি, মানুষটাই তো চলে গেছে। অমিতোষবাবু আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, অমিতোষ মুখোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন, সরাসরি সমাজতত্ত্ববিদ। আমি বোঝার চেষ্টা করবো অমিতোষবাবু আপনার সঙ্গে কথা বলে। একটাই প্রশ্ন আমার, শুধুমাত্র ক্লাবে ঢুকিয়ে স্থানীয় দুষ্কৃতীরা দাদারা পিটিয়ে মারছে এমনটা নয়, শহরের উপকণ্ঠে, উত্তর কলকাতার উপকণ্ঠে, দক্ষিণ কলকাতায় তার উপকণ্ঠে ঘটছে এমনটা না, একদম খাস শহরের বুকে মধ্যরাতে একদল লোক একজন মানুষকে, একজন ক্যাব চালককে সেফ মুখে চাপা দিয়ে, মানে মারবো বলেই, খুন করবো বলেই খুন করে ফেলছে, একটা গাড়ি পার্কিং করা থেকে বচসা নিয়ে। নেহাত কোনো মানসিক বিকৃতি, নেহাত ভয়ঙ্কর মানসিক হিংসা, নাকি এর কোনো সামাজিক কোনো প্রভাব রয়েছে এর পিছনে? ধন্যবাদ। মানে এক কথা একটা অসুস্থ সমাজের প্রতিফলন। যে অসুস্থ সমাজটা শুধু গতকাল যেটা ঘটিয়েছে সেটা নয়, ধারাবাহিকভাবে ঘটে চলেছে কলকাতার বুকে এবং নানান জেলায়, এবং সমাজের নামে যারা সারাক্ষণ তুফান ওড়াচ্ছে এবং আমরা
সমাজবদ্ধ এবং আমরা মানুষের জন্য কাজ করি। এই স্লোগানে আমরা সারাদিন যখন ব্যতিব্যস্ত হয়ে পড়ি, মুহূর্তে এই ঘটনাগুলো মনে করিয়ে দেয় পাশবিক সমাজ বললে এটা জগৎকে, কারণ মানুষ বোধহয় তা এবং এক ধরনের টলারেন্ট, অত্যন্ত অ্যাগ্রেসিভ, হিংসাপরায়ণ এবং অত্যন্ত অত্যন্ত খারাপ মানসিকতার পরিচয় দিয়ে চলেছে প্রত্যেকটি ঘটনা। প্রতিদিন খবরের চ্যানেল, খবরের কাগজ খুললে এমন একটা দিন যায় না যে দিনে আমরা এরকম ঘটনার কোনো রকম নজির দেখি না। নজিরবিহীন একটা সামাজিক সংবাদপত্রের কোনো সন্ধান বোধহয় বিগত কয়েকদিনে বা কয়েক মাসে কয়েক বছরে পেয়েছি বলে আমার মনে হয় না। আপাতত অনেক ধন্যবাদ অমিতেশ বাবু। এমন একটা সমাজ, যে সমাজ ঘটনা ঘটে যাওয়ার পর এক অভিযুক্তের বাড়িতে গিয়ে ভাঙচুর করতে পারে, কিন্তু ঘটনা ঘটাকালীন নেমে আসতে পারে না, নিজের বাড়ির নিরাপদ আশ্রয় থেকে নেমে এসে একটি প্রাণকে রক্ষা করতে পারে না। মুখে চাপা দিয়ে মারার জন্য কি সবটা, নাকি কেউ কেউ এমনও আছেন যারা দেখেছেন কিন্তু জয়ন্তবাবুকে বাঁচাতে এগিয়ে যাননি? আমরাও কি সমান অপরাধী হয়ে যাচ্ছি? না, চোখের সামনে মানুষগুলোকে খুন হতে দেখেও মারছেন, দেখার পরেও ভয়ঙ্করভাবে মারা হচ্ছে দেখার পরেও এগিয়ে না গিয়ে। এই খবর আমাদের চোখ থাকবে, বিশেষ করে এই নরপিশাচগুলোর গ্রেফতারির হলো কিনা শেষমেশ, সে আপডেট দেবো আপনাদেরকে। কিন্তু তার আগে একটা অন্য খবরে চোখ রাখি। এই মুহূর্তে সম্মেলন করতে এবার বাড়ি বাড়ি সাহায্য চাইতে যাবে তৃণমূল কংগ্রেস। কিরকম? তৃণমূলের পাঁশকুড়া ব্লক সভাপতির নামে পোস্ট ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। সামনেই পাঁশকুড়া তৃণমূলের বুথ এবং অঞ্চল সম্মেলন। তার আগে একটা পোস্ট সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, যার 4 নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে সম্মেলনের জন্য 15ই মার্চের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সাহায্য চাইতে হবে। এটাও আসলে তৃণমূলের তোলাবাজি, এমনটাই অভিযোগ করছেন বিরোধীরা। মানে এই সাহায্যের মধ্যে তারা তোলাবাজি দেখছেন। কটাক্ষ করতে ছাড়েনি পাল্টা সিপিএমও, যদিও সব অভিযোগ নস্যাৎ করছে স্থানীয় তৃণমূলের জেলা নেতৃত্ব। আমাদের প্রতিনিধি কনিষ্ক এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছে, কথা বলবো কনিষ্কর সঙ্গে। কনিষ্ক, তোমার কাছ থেকে জানতে চাইবো, সাহায্য চাওয়ার মধ্যে তোলাবাজি, বিরোধীরাও কি একটু বাড়িয়ে ভাবছেন, নাকি সত্যি কোনো সারবত্তা আছে তাদের অভিযোগে? দেখো, যে পোস্টটা সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, যে 4 নম্বর পয়েন্ট, সেখান থেকে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে সাহায্য। কিভাবে সাহায্য, এই বুথের সম্মেলন বা অঞ্চল সম্মেলন করতে গেলে কি ধরনের সাহায্য চাইছে গ্রামের মানুষকে, বা পাঁশকুড়া ব্লকের বিভিন্ন গ্রামের যে বাড়িগুলো রয়েছে তাদের কাছে যে সাহায্য চাইতে যাবে বলে নেতৃত্বদেরকে এমনটাই নির্দেশ দিয়েছে ব্লক সভাপতি। এই মর্মে একটি লিফলেট কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সমগ্র বিষয় নিয়ে যদিও রাজনৈতিক চাপানো তো শুরু হলেও কিন্তু কী ধরনের সাহায্য সেটা কিন্তু স্পষ্ট করেনি। যদিও রাজ্য তৃণমূলে অর্থাৎ প্রদেশ তৃণমূলের যুব সহসভাপতি পার্থসারথী মাইতি তিনি কিন্তু স্পষ্ট বলেছেন, হ্যাঁ ব্লক সভাপতি এই ধরনের নির্দেশ হয়তো দিয়েছেন, কিন্তু তা বলে বুথের যে অঞ্চলের যে সম্মেলন করতে যায় এটা একদম স্থানীয় স্তরের, স্থানীয় মানুষজন যদি মনে করেন তাহলে টাকা দিয়ে সাহায্য করতে পারেন বা যে কোনোভাবে সাহায্য, এটা নিয়ে বিতর্কের কিছু নেই। অনেক ধন্যবাদ কনিষ্ক আমাদের সঙ্গে কথা বলবার জন্য, আমাদের এই আপডেটটা দেওয়ার জন্য। কেন সাহায্যের সঙ্গে তোলার অভিযোগটা উঠে আসছে, আমার সঙ্গে এই মুহূর্তে 3 জন রয়েছেন, আমি তাদের সঙ্গে কথা বলবো। 3টি রাজনৈতিক দলকে তারা একে একে রিপ্রেজেন্ট করছেন। অর্ক নাগ প্রথম আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তৃণমূলপন্থী আইনজীবী হিসেবে আমার সঙ্গে রয়েছেন চয়ন ভট্টাচার্য, প্রাক্তন কাউন্সিলর কলকাতা পুরসভার, এবং আমার সঙ্গে সজল ঘোষ রয়েছেন কলকাতা পুরসভার বর্তমান কাউন্সিলর। আমি প্রথম অর্ক আপনার কাছে যাব। অর্ক, যুগটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের, মানে সিপিআইএম এর সম্মেলন উপলক্ষে, ব্রিগেড সমাবেশ উপলক্ষে আগে বাড়ি বাড়ি রুটি আলুর দম চাওয়া হতো, কিন্তু তৃণমূল কি সরাসরি ক্যাশের দিকে হাঁটছে? অর্ক, দেখুন, এটা তো একটা পার্টির সর্বোচ্চ ডিসিশন নয়, এটা কোনো একটা অঞ্চলে তারা কিভাবে করবেন সেটা সম্পূর্ণভাবে তাদের মত বলেই আমার মনে হয়। এটা নিশ্চয়ই সুব্রত বক্সির স্তর থেকে বা পার্টির সেন্ট্রাল লিডারশিপের স্তর থেকে কিছু আসেনি। তাই আমার মনে হয় এটাকে এত বাড়িয়ে ভাবার দেখা, আসলে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এটা নয় যে তৃণমূল বাড়ি বাড়ি সাহায্য চাইতে যাবে, আতঙ্কটা হচ্ছে তৃণমূল বাড়ি বাড়ি সাহায্য চাইতে গেলে মানুষ যদি রাস্তায় বেরিয়ে এসে সেই সাহায্যটা করে দেয় তাহলে এই বিরোধী দলগুলো কোথায় যাবে, এটাই হচ্ছে আতঙ্ক। আমি সরাসরি সজল বাবুর কাছে আসবো। সজল বাবু, আপনার কাছে আমার প্রশ্ন একটু অন্যরকম। আমার মনে হচ্ছে সজল বাবু, এই ইলেকটোরাল বন্ড নিয়ে ব্যাপক চাপার উত্তরের পর আমার মনে হচ্ছে কোথাও একটা তৃণমূল কংগ্রেস বোধহয় অন্তত, যাকে আমরা বলি না দিখাওয়া, সেই দিখাওয়ার জন্য হলেও হয়তো তৃণমূল কংগ্রেস এটা মানুষের কাছে একটা প্রমাণ রাখার চেষ্টা করতে পারে যে দেখুন আপনাদের টাকাতে আপনাদের সাহায্যেই আমাদের সবকিছু চলে। বিজেপিও কিন্তু ইলেকটোরাল বন্ড থেকে
অনেক টাকা পেয়েছে, অনেক টাকা নিয়েছে, আমি বলছি না বেআইনিভাবে, ওটা তো আইনি ব্যবস্থায় ছিল, কিন্তু আপনারাও কি এমন পথে হাঁটার কথা ভাবছেন? মানুষের সামনে যাবেন সাহায্য চাইতে? না 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 না, আমি দেখুন, না না, দেখুন জনগণ ইলেকটোরাল বন্ড বোঝেন না সাধারণভাবে, সবাই বোঝেন না। হ্যাঁ, আমি জনগণকে ছোট করছি না, কিন্তু বিষয়টা যেটা হচ্ছে ওনারা চান অন্তত জনসংযুক্ত হবে, জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার থেকে জনসংযুক্ত হওয়া ভালো। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি ওদের কয়েকটা টিপস দিয়ে দিই, দয়া করে এটাকে উপদেশ হিসেবে নেবেন না। যাবার সময় সোনার যে চেনগুলো, কুত্তা বাঁধা যাওয়ার মতন মোটা মোটা চেনগুলো, সেই চেনগুলো অন্তত আপনারা একটু লুকিয়ে রাখবেন। হ্যাঁ, দাম ওই যে হাতে 1.5 লাখি মোবাইল যেগুলো আছে, সেই 1.5 লাখি মোবাইলগুলোকে অন্তত একটু চেপে রাখবেন। দামি গাড়ি যেসব স্করপিও, মিনিমাম স্করপিও ছাড়া তো চড়েন না, দয়া করে সেই স্করপিও গুলো থেকে সঙ্গে থাকুন। অর্ক সঙ্গে থাকুন, আমি চয়নবাবুর কাছে যাবো। চয়নবাবু, রুটি আলুর দম চাইতেন আপনারা বিভিন্ন সম্মেলনে, এখনো চাইছেন, হয়তো বা চাইবেন হয়তো ভবিষ্যতে, কিন্তু তৃণমূল কংগ্রেস এই প্রথম সরাসরি মানুষের কাছে সম্মেলনের জন্য সাহায্য চাইতে যাচ্ছে, টাকাই হোক অথবা অন্য কোনো ভাবে। কেমন লাগছে? দেখুন, কি সাহায্য চেয়েছেন সেটা তো খুব পরিষ্কার হচ্ছে না। আমার কাছে খুব আমি বিস্মিত হচ্ছি, তৃণমূল কংগ্রেস কখনো এই ধরনের কর্মসূচি নেন। তো যদি জনসংযোগ করেন তাতে কোনো দোষের নেই। রাজনৈতিক দল মানুষের ভোট নিয়ে যখন সংসদে বা যে কোনো স্তরেই মানুষের ভোট নিয়ে যখন যান, তারা মানুষের কাছে সাহায্য দিতেই পারে। কিন্তু যে বৈভাবের জীবনযাত্রায় ব্লক সভাপতি স্তর থেকে, ব্লক কর্মী স্তর থেকেই মানুষ দেখেও তৃণমূল কংগ্রেসের কর্মীদের গত প্রায় 13 বছর ধরে অভ্যস্ত হয়ে গেছেন, তারা এই সাহায্যে নেওয়ার ব্যাপারটা কতটা লোক দেখানো ভাববেন আর কতটা সিরিয়াস ভাববেন সেটা তাদের বিষয়। বেশ, অর্থাৎ চয়নবাবু বলছেন যে তৃণমূল কংগ্রেসের ভিতরে এই সাহায্য নিতে যাওয়াটা নিয়ে আদৌ কতটা স্বচ্ছতা থাকবে, অর্থাৎ তারা নিজেরা বুঝবেন তো কি সাহায্য চাওয়া হচ্ছে, কেন সাহায্য চাওয়া হচ্ছে, বা কাদের কাছে সাহায্য চাইতে যাওয়া হচ্ছে। সোজা কথাতে এই অস্বচ্ছতা নিয়ে কি তৃণমূল কংগ্রেস সাহায্য চাইতে যেতে পারবে? খোলা মনে, উদ্দেশ্য যাই হোক। আপনাদের বলেছিলাম যে এক বিজেপি নেত্রী বিজেপিকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করবার প্রস্তাব দিচ্ছেন, বলছেন ভেবে দেখতে পারেন এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করবেন কিনা। কিভাবে, কে, কাকে বলছেন, কেন বলছেন শুনবো। আমার সঙ্গে সজল ঘোষ এবং অর্ক নাগ রয়েছেন, দুজনের কাছে প্রশ্ন রাখবো, কিন্তু তার আগে যিনি বলছেন তার পরিচয়টা দিয়ে। একথা মমতা বন্দ্যোপাধ্যায় ছায়া সঙ্গী সোনালী গুহ, তিনি মনে করছেন এ রাজ্যে বিভিন্ন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়, আসলে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করা উচিত বিজেপি। কি বলছেন সোনালী, আসুন শুনে নিন। মমতাদি খুব চালাক, একটা কথাই বলবো, খুব ভালো ভাষায় মমতাদি খুব চালাকি বলুন, চতুরি বলুন, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তিনি মহিলা ভোটটাকে সিকিওর করে নিয়েছে। যদি লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকে তাহলে এই ট্রেনটা 26-এও থাকবে। এটা তো বড় অশনি সংকেত রাজ্য বিজেপির জন্য। হ্যাঁ, নিশ্চয়ই রাজ্য বিজেপির উচিত লক্ষ্মীর ভাণ্ডার মমতাদি দেন সাধারণের ক্ষেত্রে 1000 টাকা, আর জনজাতির ক্ষেত্রে বোধহয় 1200 টাকা। রাজ্য বিজেপির উচিত এটাকে ডবল বা ট্রিপল করে দেওয়া। সোনালী গুহর প্রপোজাল শুধু বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, লক্ষ্মীর ভাণ্ডারকে কাউন্টার করবার জন্য রাজ্য বিজেপির উচিত লক্ষ্মীর ভাণ্ডারকে ডাবল বা ট্রিপল করে দেওয়া। সজল ঘোষ কি বলবেন সোনালী গুহর বক্তব্য সম্পর্কে? না, সজলবাবু বোধহয় শুনতে একটু সমস্যা হচ্ছে। আমি অর্ক নাগের কাছে জিজ্ঞাসা করব। অর্ক, সোনালী গুহর এই প্রপোজাল, হাসছেন? তৃণমূল হিসেবে মজা পাচ্ছেন? দেখুন, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, এটা একটা বাক্য। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার থেকে কপি করে লাডলি বেহেন আরো বাকি বিভিন্ন রকম প্রকল্প তো বিজেপি অলরেডি করছে। আর বঙ্গ বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়কে কপি করার সুযোগ হবে না, কারণ কি বঙ্গ বিজেপি কোনোদিনও বঙ্গে ক্ষমতায় আসবে না। তাই আমার মনে হয় এটা একটা আশা এবং ওনার অতৃপ্ত ইচ্ছেতেই থেকে যাবে। আর বঙ্গ বিজেপির নিজেদের রাজ্য সভাপতি ঠিক করার ক্যাপাসিটি নেই। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা বিকল্প প্রকল্প দেবে,
বেশ, সজল ঘোষ আমার সঙ্গে রয়েছেন। সজল বাবু, আজ আন্তর্জাতিক নারী দিবস, আপনাদের দলেরই এক মহিলা নেত্রী যিনি একদা মমতা বন্দ্যোপাধ্যায় ছায়া সঙ্গী ছিলেন, তিনি মনে করছেন লক্ষ্মীর ভান্ডারকে কাউন্টার করবার জন্য লক্ষ্মীর ভান্ডারে মমতা বন্দ্যোপাধ্যায় যা দেন তার ডাবল বা দ্বিগুণ বা 3 গুণ টাকা দেওয়ার কথা ঘোষণা করা উচিত বিজেপি, এটাই একমাত্র উপায় হতে পারে। কি বলবেন সজল বাবু? না, বাস্তব অর্থে যেটা বলেছেন সেটা সঠিক কথা। বাস্তব অর্থে যেটা বলেছেন তার মধ্যে কথার মধ্যে কোনো ভুল ত্রুটি নেই। কিন্তু আমিও বলছি আপনি আমার কথা শুনুন, সেটা হচ্ছে আমিও বলছি যে আমাদেরও উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু অংশে ফলো করা। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করা মানে মমতা মুখ্যমন্ত্রীকে ফলো করা নয়, বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করা। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ক্ষমতায় এসেছিলেন সেদিন তিনি কিন্তু লড়াইয়ের মধ্যে দিয়ে এসেছিলেন। সি ইজ আ প্রোডাক্ট অফ এজিটেশন, সেটা আমাদের শেখা উচিত। অনেক ধন্যবাদ সজল ঘোষ এবং অর্ক নাগ, দুজনকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে সময় দেওয়ার জন্য, আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আন্তর্জাতিক নারী দিবসে তৃণমূলের নতুন স্লোগান নারী দিবস 50 বছরে বাংলার দিদি ঘরে ঘরে, আর ঠিক সেই স্লোগান যেদিনকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস রাজপথে নামতে চলেছে, সেদিনকে বিজেপি নেত্রী সোনালী গুহ তো বলছেনই, সজল ঘোষও মনে করছেন বিরোধী নেত্রী মমতাকে এখনো অনুসরণ করবার অনেকটাই জায়গা আছে রাজ্যের বিরোধী দল বিজেপি।